ব্যর্থ প্রেমের গল্প কথা। একটা শ্রাবণ পেরিয়ে গেল, শান্ত ধীর একটা শ্রাবণ পেরিয়ে গেল। মেঘলা ছিল আকাশ, নিজেকে ঢেকে রেখেছিল পর্দায়। অর্থছন্দ অদ্ভুত। আমি একটা ছায়া দেখলাম, এগিয়ে যাচ্ছে নিশ্চুপ ছায়া, কথা বলে না, অথচ তার আকাশ আকাঙ্ক্ষা গঙ্গা একটি পথ রেখে যায়। আমি আমার পা আর এই পথ সর্বনাশা। জানতে চাইব, যদি ভুল বোঝে, যদি সে তার পা খাদের দিকে রাখে, কিভাবে নিজেকে ক্ষমা করব? অথচ আমি গল্পকার, যদিও আমি চরিত্রহীন। থাক না বলে কথা, থাক না কিছুটা অংশ সেতু ভাঙা, থাক না আমি কৌতূহলী, থাক না সে আত্মভরা। নেমে এলাম। আমার এখন অনেক কাজ। অবশ্যই আমি প্রেম জানি না, দুঃখ জানি না, কষ্ট জানি না, আমি শুধু কাজ জানি। নেমে এসে দাঁড়ালাম ফুটপাতে। বাস আমাকে রেখে এগিয়ে যাবে আরও। নাম না জানা হাজার মানুষ তাদের ঘরে পৌঁছে যাবে। আমার বেলা বেলা জানি না, অথচ নামলাম, কিন্তু মনে পড়ে রইল পাশের সিটি। ফেরার সময় ভাবছি, তাকাই, আবার ভাবছি আমি বড় নির্লিপ্ত। না তাকানোই হয়তো ভালো, ঠিক। তবু আমাদের সবার কাছে একটি প্রেসিভ ভিউ থাকে, যেখানে তাকাই সেখানে দেখি না মেয়েরা অবশ্যই বেশি করে। সে হয়তো এতক্ষণ তাই করেছে, কিন্তু এবার একবার অন্তত তার কি বুক চাইবে? প্রেম কি আর আছে অবশিষ্ট? অনেক পুরুষ তো দেখেছে নিশ্চয়ই। এতক্ষণ সে বসেছিল, বছর 24, হয়তো 25, বিবাহিত অবশ্যই। হাত জোড়া, মোটা গহনা, কিছুটা পুরোনো আমলের দেখে আমার অন্তত যা মনে হলো। আর চোখ দেখতে পাইনি। চোখ দেখতে মানা, কারণ চোখেই তো মায়া, চোখেই যত পাপ। চোখ না থাকতো লোভ, না থাকতো লোভ, না থাকতো পাপ। কখনো শুনিনি জন্মবন্ধু বড় কোনো ক্যাম্পস করেছে। আমি তো আমার চোখ নিয়ে জন্মেছি। দেখলাম, মনে হলো ফুটপাথ থেকে বাসের জানালায় কুয়াশা। হ্যাঁ, আমি গল্পকার, কল্পনা করতে ভালোবাসি। বাসের মধ্যে একটি মেয়ে, যার বছরখানেক বিয়ে হয়েছে, গহনা গায়ে কোথায় যেতে পারে? সে কি পালিয়েছিল বিয়ের আগে? অমতি ছিল সবার। আবার সে কি পালিয়েছে অসহ শ্বশুরবাড়ি? না, আমার অত ভেবে কাজ কি? আমি তো কর্মযোগী। সে যদি এই মুহূর্তে বাস থেকে নেমে যেত, হাঁটা দিত, হাওয়ায় ধরে এগিয়ে যেতাম, ডাকতাম, সে সাড়া দিত না। যেভাবে আমার হাজার হাজার ডাকে কেউ কখনো সাড়া দেয়নি। বিরাট এক বিষাদ নিয়ে কলেজ যখন সদ্য শেষ করেছি, তখন উঠে এসেছিলাম আমার জীবনের সুবর্ণময় একটি দিন। হ্যাঁ, একটি দিন ছিল যখন আমি আর আমারই মতন ঘরহীন কেউ পাশাপাশি বসেছিল কিছুক্ষণ। তেমনই কিছু না। এই মেয়ের বাপ ছিল আমার কারখানারই ঠিকা শ্রমিক। আমার থেকে অবশ্য বয়সে বড় ছিল অনেক, তবু নিপাট ভালো মানুষ। এক বৈশাখী বলেছিল, খুব ভালো আম নাকি হয় তার বাড়ি। বাড়ি অবশ্যই নিজের নয়, ভাড়া বাড়ি। ডাকিনি, এমনি বলেছিল। তবু একদিন বৃষ্টির মাঝে তার বাড়ির পাশে আটকে পড়ি। তারপর একটি সন্ধে অনন্ত যায় বিস্তার। বাড়িতে থাকেন মেয়ে আর বাপ। মায়ের তেমন কোনো কথা শুনিনি কোনো দিন। সে সন্ধে মেয়ে একাই ছিল, আমাকে আম কেটে দিয়েছিল। বটির উপর হয়ে বসে একটি মেয়ে ধীর লয়ে আম কাটছে, 3/4 হাতা দেওয়া একটি কুর্তি গায়ে। এই ছবি আমার চোখে গেঁথে গেছে জন্মান্তরের মতন। রাতও বাড়ল, হালকা বৃষ্টি মাথায় করে চলে এলাম। একটু আর কিছুই নয়, আমাদের জীবনে এমন অনেক মুহূর্তই আসে যখন সে সময়টা পেরিয়ে যাওয়ার পর তার মূল্য বুঝতে পারি। কতটা হারালাম বা পেলাম কতটা। আমিও এরপর সারাটা জীবন অনুভব করেছি ফর্সা একটি হাত ধরার ইচ্ছে কী প্রবল হতে পারে, অথচ না ধরতে পারার ব্যর্থতা কোনো ব্যর্থতাই না, গোটা জীবনটাই ব্যর্থ। সেটাই বুঝলাম একদিন, যেদিন একটি ফোন পেয়ে দৌড়ে গেলাম। দেখলাম পায়ের পাতাটুকু বাকি সাদা চাদরে ঢাকা ছিল, বেঁচে ছিল তখনও। নিজে থেকে আগুন লেগেছিল বা লাগিয়ে দিয়েছিল কেউ, সে খবর আর জানা যায়নি। লাস্ট স্টেটমেন্ট দেওয়ার মতন অবস্থা ছিল না। জেলে গেল শ্বশুর, বাড়ির সবাই, কিন্তু মেয়েটির তো আর ফিরে এলো না। আমাদের মনে এক শোকের ছায়া রেখে গেল। যত দূরে যাবে এ ছায়ার সাথে যাবে। তুমি বাঁচতে পারতে, হ্যাঁ তুমি বাঁচতে পারতে। দুমুঠো ভাত আর বছরের একটা মাত্র কাপড়, এইটুকু তো চাহিদা ছিল। আর কি থাকতে পারে? পারতাম না? অনন্ত বেঁচে থাকতাম। মৃত্যু আর কান্নার মধ্যে একটি সম্পর্ক আছে, একজন না থাকলে অন্যজনের সম্পূর্ণ দেখায়। এখনও
তেমনই ছিল সংসার। হাঁড়ি কড়াই চুলা সব একলা হয়ে পড়েছিল। এদিকে ওদিকে কারোর সাথে কারোর কোনো ঠোকা লাগে না, শব্দ হয় না। মেয়ে গেল তো বাপ মনে হলো বাঁচলো হাঁপ ছেড়ে। মনে হলো সে চাইছিল এমনই কিছু হোক, মুক্তি পাবে সে, মুক্তি পাবে তার মেয়ে। জন্মেছে আর মা হারিয়েছে। না, মরার আগে যাবে বাপ। 4 জন লোক নেই, এত বড় শহর, এত লোক, বন্ধু বান্ধব, অথচ হসপিটালে দাঁড়িয়েছিলাম পোস্টমর্টম রিপোর্ট আসার অপেক্ষা। অথচ কোনো অপেক্ষাই নেই। 2 জন মাত্র প্রাণী, দুটোই কোণে দাঁড়িয়ে আছি, আর আমাদের মাঝে শুয়ে আছে এক অপার শূন্যতা। মানুষ যখন যন্ত্রণা হয়ে যায় তখন কাজ করে যন্ত্রের মতন, কিন্তু যন্ত্রের যখন প্রাণ আসে তখন। এখন অগতির গতি মানেই ঠেকের ছেলে। আমিও তো এমনই এক ঠিকা শ্রমিকের ছেলে ছিলাম। ঠেকের ছেলে হওয়ার আগেই এক ছুটে এলো জানা 15 আরও সার আসত। বললাম থাক, নিজের মড়াই যখন বয়ে নিতে হবে তখন ভিড় বাড়িয়ে লাভ কি। তারপর আবার মুখাগ্নি আছে। কে করে এত? আমি না, আমি পারবো না। কিন্তু মেয়ের বাপ বেহেট মদ খেয়ে পড়ে আছে, আর এও তো এক কাজ। করো সুকান্ত, তুই কর। এদের যে আর কেউ নেই, সত্যি এদের তো আর কেউ নেই। পাটকাঠির আগুন, আমি আর ও। আমি এই মুখে প্রাণ দিই, আজ নিজেকে ঘৃণা হচ্ছে। এর চেয়ে খারাপ ছেলে হলে আমার বন্ধু সুভাষ আমার চোখ পড়তে পারে। আমার হাত ধরল আর বলল, সবসময় ভালো ছেলে হয়ে কোনো লাভ নেই। কখনো কখনো খারাপ হলেও তুই বাঁচতিস, সমাজও বাঁচত। কি করেছিলাম যেদিন এর বিয়ে হয়েছিল? কারখানায় গিয়েছি, কাজ করছি, টিফিন খেয়েছি, বাড়ি এসেছি, হাত পা ধুয়ে বসেছি সন্ধ্যাবেলা। তারপর হ্যাঁ, মনে পড়েছে আজ একটি বিয়ে বাড়ি ছিল। ভুলে গিয়েছিলাম, কিন্তু ভুলিনি, বাস্তবে ভোলার ভান করেছি। তারপর মনেও করেছি গিয়েছি রাতে করে সোজা খাওয়ার জায়গায়, কারণ এত আত্মপ্রাণতা করে আর পানির সামনে গিয়ে দাঁড়াতে। অবশ্যই কোনো কথা তো ছিল না। দেহিনী নিলিপ্ত থাকার অদ্ভুত এক অভিনয়ে আমি অভিমন্যু, সেও অভিমন্যু স্ত্রী হয়ে জেনে গেছে। আজ সব কপাল লিখন প্রমাণ হবে। যাই হোক, শুভ হোক সব, কিন্তু তুমি যদি দেবতার বিশ্বাস রাখো, অপর দেবতাকেও ভয় পাওয়ার কর্তব্য। সেখানে কিছুটা ফাঁক রয়ে গেলাম আমি। মাও গেল একদিন। মা কি আমাকে চিনতে পেরেছিল? বলেছিল কিছু? আজ আমার বাইক নিয়ে নিজে থেকেই ঘুরে গেল ঘরের দিকে, না গিয়ে সেই বাসের চলার দিকে উঠে গেল। সে কোথায় যাচ্ছিল জানি না, কেন যাচ্ছিল জানি না, নাম কি তার তাও জানি না। অথচ সে উড়ে যাচ্ছে বাসের জানালার পাশ বরাবর। দেখতে পাচ্ছি চোখের ভিতর কষ্ট লুকিয়ে আছে। স্বজন কাউকে হারানোর কষ্ট, কথা ভাঙার কষ্ট। আমার দিকে ফিরে তাকাচ্ছে না, বলছে কি গোসাই কি চাও? আবার আমি যে পরিস্থিতি, দেখতে পাচ্ছে না আমার শাড়িতে রং লেগে আছে, দেখতে পাচ্ছে না আমার হাতে গহনা। তুমি শুধু তাকিয়ে আছো আঙুলের দিকে, কি আছে ওতে? আর আমি হয়তো উত্তরবঙ্গের মেয়ে, বিয়ে করেছিলাম আসানসোল, আজ তোমার শহর দুর্গাপুরে ওপর দিয়ে বয়ে যাচ্ছি। কোথায়? যেখানে আমার কেউ নেই, কেউ চেনে না আমাকে। ওদিকে আমি দেখছি আরেকটি নতুন গল্পের খসড়া খুঁজে পাচ্ছি। অনুভব করছি জীবন দিয়ে শাড়ি যেমনই দামের হোক, কোনো ডানা থাকে না।